নমস্কার বন্ধুরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর 189 পৃষ্ঠা থেকে যে ঘনবস্তু সংক্রান্ত অঙ্কগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তো কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখো, প্রথমে যে ঘনবস্তুগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। উপরের দেখা ঘনবস্তুগুলোর প্রত্যেকটা বস্তু একটা জায়গা দখল করে আছে, কিছুটা জায়গা দখল করে আছে। তাই এই বস্তুগুলো হচ্ছে ঘনবস্তু, অর্থাৎ কোন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, যা কিছুটা জায়গা দখল করে থাকে, যাকে স্পর্শের সাহায্যে অনুভব করা যায়, তাকে আমরা ঘনবস্তু বলবো। প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে, অতএব এদের তিনটি মাত্রা আছে, তাই এরা ত্রিমাত্রিক। যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের বলা হয় ঘনবস্তু। বিভিন্ন ঘনবস্তুগুলো কতগুলো তল আছে দেখি। ইটের উপরের তল আয়তাকার সমতল। ইটের এইরকম 6টি তল আছে, সমতল আছে। ইটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ইটের এই রকম 12টি ধার আছে। ইটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরিতল উঁচু নিচু, তাই এই তল বক্রতল। এই ইটের একটি আয়তাকার তল, অর্থাৎ এই উপর দিকের যে তলটা আছে তার 4টি শীর্ষবিন্দু আছে। আর একটি ইটের মোট ওপরে 4টি নিচে 4টি, মোট 8টি শীর্ষবিন্দু আছে। নিজে করি ঘনবস্তুর উদাহরণ দেখো, বই আর হচ্ছে বাক্স। বইয়ের তল সংখ্যা কটা? তল সংখ্যা হচ্ছে যে 6টা, আর বাক্সেরও তল সংখ্যা 6টা। তলের ধরন কি? এগুলো সবই সমতল। আচ্ছা, প্রান্তরেখার সংখ্যা কটা? এদের প্রান্তরেখা বইয়েরও 12টা, বাক্সেরও 12টা। আর শীর্ষবিন্দুর সংখ্যা বইয়েরও 8টা, বাক্সেরও 8টি। ইটের প্রতিটি তল আয়তাকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম আয়তঘন বা সমকোণী চৌপল। এবারে দেখো, সমকোণী চৌপল এগুলোকে বলা আয়তঘন বা সমকোণী চৌপল। বিভিন্ন আয়তঘনের উদাহরণ দাও। যেমন একটা লিখছি ইট, তারপরে ধরো ইটের পর একটা লিখতে পারি আমি বাক্স, আরো একটা লিখব হারমোনিয়ামের বাক্স। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার। এই আকৃতির ঘনবস্তুগুলোর নাম ঘনক। ঘনকেও পাশাপাশি দুটো তল 90 ডিগ্রি কোণে নত থাকে। এবার নিজে করি, ঘনকের উদাহরণ দাও। ধরো ঘনকের উদাহরণ তোমাকে বলে দেওয়া হলো, একটা আমি বলছি লুডোর ছক্কা। তল সংখ্যা কটা? এর 6টা তল। ধার সংখ্যা কটা? 12টা ধার। শীর্ষবিন্দুর সংখ্যা কটা? 8টা। আর তলের ধরনটা কি? সমতল। ফুটবলের একটি মাত্র তল। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি বক্রতল। ফুটবল আকারের ঘনবস্তুগুলোর নাম গোলক। এই ফুটবল আকারে যেসব ঘনবস্তুগুলো আছে তাদের নাম হচ্ছে গোলক। অর্ধগোলককে অর্ধগোলক বলি। যেমন দেখো, অর্ধগোলকের 2টি তল, একটি
সমতল আর অপরটি বক্রতল। ঘনবস্তুর ফাঁকা ঘরগুলো পূরণ করি। এবার দেখো ঘনবস্তুর গোলক, গোলকের একটা উদাহরণ দাও। গোলকের উদাহরণ হচ্ছে কি, ফুটবল বা মার্বেল। তল সংখ্যা কটা? একটি। প্রান্তরেখা নেই, শীর্ষবিন্দুও নেই। তলের ধরন এটা হচ্ছে বক্রতল। অর্ধগোলক, দেখো অর্ধগোলকটা কি, মাঝখান দিয়ে কেটে দিলে দুটো, একটা গোলককে যখন মাঝখান দিয়ে কেটে দিই তখন অর্ধগোলক হয়ে যায়। তাহলে অর্ধগোলক হয়ে গেলে অর্ধগোলকের উদাহরণ হচ্ছে কি, কাটা তরমুজ, অর্ধেক কাটা তরমুজ। তল সংখ্যা কটা? এর তল সংখ্যা দুটো। একটা সমতল, এইটা এইটা হচ্ছে সমতল, আর এই ধারেরটা বক্রতল। প্রান্তরেখা যদি আমি এই সমতল আর বক্রতলটাকে এইভাবে ধরি তাহলে এরা কিন্তু প্রান্তরেখা একটা হবে। শীর্ষবিন্দু নেই, আর তলের ধরন কি, সমতল আর হচ্ছে বক্রতল, সমতল আর হচ্ছে বক্রতল। এবার দেখো আইসক্রিমের কোণের দুটি, আইসক্রিমের কোণ, এটা আইসক্রিম তো শঙ্কু আকৃতি, তাহলে আইসক্রিম যদি শঙ্কু আকৃতি হয় এর দেখো দুটো তল, এই দিকটা সমতল আর এই দিকটা হচ্ছে বক্রতল। তাহলে আইসক্রিমের কোণের একটি সমতল আর একটি বক্রতল। আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারের ঘনবস্তুর শঙ্কু আকৃতির। ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলেছে। দেখো শঙ্কুর উদাহরণ, শঙ্কুর উদাহরণ কাটা মোচার অগ্রভাগ, কাটা মোচার অগ্রভাগ। অগ্রভাগ যদি করি তল সংখ্যা কটা হবে? এর তল সংখ্যা দুটি হবে। এর তল সংখ্যা দুটি, প্রান্তরেখার সংখ্যা একটি, কারণ এই অংশটা যদি এ হয়, এই বক্ররেখা আর এই সমতল রেখা পরস্পর এই রেখাটা ছেদ করেছে, এটাকে আমি প্রান্তরেখা বলবো। প্রান্তরেখার সংখ্যা হচ্ছে একটি, শীর্ষবিন্দুর সংখ্যা একটি, আর তলের ধরন একটা হচ্ছে সমতল, ভূমিটা সমতল আর পার্শ্বেরটা বক্রতল। এবার দেখো মুখবন্ধ কৌটার একটি বক্রতল আছে আর দুটি সমতল আছে। প্রান্তরেখা দুটি, কোথায় কোথায়? ধরো এই একটা প্রান্তরেখা আর এখানে একটা প্রান্তরেখা, প্রান্তরেখা দুটি। কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুগুলোর নাম চোঙ বা বেলন। এবার উদাহরণ দাও। উদাহরণ হচ্ছে নিরেট কাটা পাইপ, নিরেট কাটা পাইপ। তল সংখ্যা কটা? এর তল সংখ্যা হবে তিনটি। প্রান্তরেখার সংখ্যা কটা? এই যে ধরো নিরেট কাটা পাইপটাকে আমি এরকম দেখাচ্ছি, এই যে এরকম, তো তাহলে এখান এটা সমতল, এটা সমতল, আর এই যে বক্ররেখা আর সমতল পরস্পরকে যেখানে ছেদ করছে সেটাই প্রান্তরেখা। তাহলে প্রান্তরেখা হচ্ছে দুটি, আর শীর্ষবিন্দুর সংখ্যা নেই, আর তলের ধরন সমতল, দুটো সমতল আর একটি বক্রতল। তলের ধরন সমতল আর বক্রতল। দেখো ঘনবস্তু থেকে খুঁজি, এই ধরনের ঘনবস্তু যখন লিখব, পুরু ফাঁপা নলের দুটি সমতল আর একটি বক্রতল। ফাঁপা নলের আকারের ঘনবস্তুর নাম ফাঁপা চোঙ। এবার দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি। ফাঁপা চোঙের উদাহরণ কি? ফাঁপা কাটা পাইপ, ফাঁপা কাটা পাইপ। যদি ফাঁপা কাটা পাইপ বলি তার তল সংখ্যা কটা হবে? তল সংখ্যা কিন্তু তিনটেই ধরবো আমরা। প্রান্তরেখার সংখ্যা দুটি, শীর্ষবিন্দু নেই,
আর তলের ধরন, এই ধারগুলো হচ্ছে সমতল আর এই জায়গাটা থাকবে বক্র, এই ধারটা হচ্ছে, এইটা হচ্ছে বক্রতল আর এই দুটো ধার হচ্ছে সমতল। তাহলে সমতল আর হচ্ছে বক্রতল। এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি এবং মাটির পিরামিড তৈরি করি। মিশরের যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। পাশের ছবিতে দেখি ভূমি বা তলদেশ। এই ছবিটা কি আছে, ভূমিটা কি দেখো, চতুর্ভুজ, এই যে চতুর্ভুজ। এবারে কি বলেছে, ড্যাশটি পার্শ্বতল। এই যে চতুর্ভুজাকার পিরামিডটা আছে, কটা পার্শ্বের দিকে তল আছে দেখো, একটা দুটো তিনটে আর পিছন দিকে একটা আছে, 4টি পার্শ্বতল। পার্শ্বতলগুলির আকার কি দেখো, পার্শ্বতলগুলির আকার হচ্ছে ত্রিভুজ আকার। পার্শ্বতলগুলি অগ্রভাগ ক্রমশ সরু হয়ে একটি বিন্দুতে মিলেছে, একটি বিন্দুতে মিশেছে। এই পিরামিডের মোট তল হচ্ছে যে, ধরো এই চারদিকে 4টি আছে আর ভূমিতে একটা আছে, মোট 5টি। তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে। এখানে দেখো, এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের আর এক নাম হচ্ছে চতুস্থলক। চতুস্থলকের মোট 4টি তল, তলদেশ একটি, তলদেশ হচ্ছে কি একটি, এবং পার্শ্বতল, এই পাশের দিকে দেখো 3টি তল আছে। চতুস্থলকের প্রতিটি তল ত্রিভুজ আকার। ফাঁকা ঘরগুলো পূরণ করি। পিরামিডের ধরন, তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, তলের ধরন। ভূমি ত্রিভুজাকার। যখন ভূমি ত্রিভুজাকার আমরা এই মাত্র দেখালাম, তাহলে তল সংখ্যা হবে কটা, তল সংখ্যা হবে নিচে একটা, পাশে 3টে, মোট 4টি তল। আচ্ছা, ধার সংখ্যা কটা দেখো, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে আর নিচে একটা দুটো তিনটে, মোট 6টা ধার। আর শীর্ষবিন্দু সংখ্যা একটা দুটো তিনটে 4টে, শীর্ষবিন্দু 4টে। আর তলের ধরন কি হয়, তলের ধরন হচ্ছে যে সমতল। এবার যদি বলে আকারটা কিরকম, ত্রিভুজ আকার। তলের ধরনটা সমতল, এর আকারটা কিরকম যদি বলা হয়, ত্রিভুজ আকার। ভূমি চতুর্ভুজ আকার। ভূমি চতুর্ভুজ আকার বললে এইটা দেখো, ভূমি চতুর্ভুজ আকার যদি বলা হয়, এর তল সংখ্যা কত, এর তল সংখ্যা হবে দেখো, চারদিকে 4টে, নিচে একটা, 5টা তল সংখ্যা। এবার দেখো ধার সংখ্যা, দেখো একটা দুটো তিনটে 4টে আর নিচে 4টে, 4টে 4টে 8টা ধার সংখ্যা। আর শীর্ষবিন্দু সংখ্যা দেখো 1 2 3 4 আর মাথায় একটা, 5টা শীর্ষবিন্দু। আর তলের ধরন এটা সমতল। দেখো এই যে চিত্রটা আছে, এটাকে বলা হয় আয়তঘন বা সমকোণী চৌপল। এই ঘনবস্তুর নাম আয়তঘন বা সমকোণী চৌপল। এর মোট 6টি তল আছে, এর মোট 6টি তল। পার্শ্বতল দেখো 4টি আর দুই প্রান্তে 2টি তল আছে। আয়তঘনের ভূমি ত্রিভুজাকার হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম হচ্ছে প্রিজম। দেখো প্রিজম তোমরা দেখেছো, এই আকৃতির কাঁচের ফলক দেখেছি। তো এর পার্শ্বতল 3টি, দুই প্রান্তে 2টি তল আছে। এই প্রিজমের মোট 5টি তল। প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তাকার। এই দুই প্রান্ত বহুভুজাকার, এই দুই প্রান্ত এখানে ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। এটা যেমন ষড়ভুজাকার হতে পারে। সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। ইট, বই, বল, আইসক্রিমের কোন, কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু।
কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, ধরো একটা কয়লা, গাছের ডাল বা ভাঙা ইট, গাছের ডাল, মেঘ ইত্যাদি হলো অসম আকৃতির ঘনবস্তু। এবার দেখো সঠিক উত্তর খুঁজে লিখি। এখানে বলেছে ঘনবস্তু ঘনক একটি বিশেষ ধরনের, কি বলেছে, বেলন, শঙ্কু, আয়তঘন, গোলক, অবশ্যই আয়তঘন। টপুরের আকৃতি পিরামিড, শঙ্কু, প্রিজম, গোলক, অবশ্যই শঙ্কু। ঘনবস্তুর মাত্রা সর্বদা 3টি হয়। একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল, বাক্স, মার্বেল, অবশ্যই বাক্স। একটি থামের আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ, গোলক। একটি থামের আকৃতি হচ্ছে যে চোঙ। লুডোর ছক্কার আকৃতি ঘনক। আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম। আয়তঘন প্রিজম, পিরামিড, চোঙ, শঙ্কু দেওয়া রয়েছে, প্রিজম হবে। শঙ্কুর তলদেশ সর্বদা বৃত্তক্ষেত্রাকার। শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র, ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার। আর চোঙের বক্রতল হচ্ছে যে একটি। 194 পৃষ্ঠায় এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে। গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি। বাটি অর্ধ গোলক আকৃতি, অর্ধ গোলক আকৃতির। ধানের মড়াইয়ের উপরের অংশ শঙ্কু আকৃতির এবং নিচের অংশ চোঙ আকৃতির। মুখ খোলা টিন আয়তঘন আকৃতির, আয়তঘন আকৃতির। আর বোতলের আকৃতি চোঙের মতো, বোতলের আকৃতি অনেকটা চোঙের মতো, সেই জন্য চোঙের মতো লিখবো। আয়তঘনের প্রতিটি তল আয়তাকার। এবার ধরনটা যদি বলা হয় সমতল বলবে। আয়তাকার, আয়তাঘনকের প্রতিটি তল হচ্ছে আয়তাকার, কিন্তু যদি কি ধরনের বলা হয় সেটা বলবে সমতল। আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। ঘনকের প্রতিটি তল কি হবে, বর্গাকার। ঘনকের দুটি উদাহরণ দাও। একটা হচ্ছে যে লুডোর ছক্কা, আর একটা কাঠের ব্লক। গোলকের ড্যাশটি ড্যাশ তল থাকে, একটি মাত্র বক্রতল থাকে। প্রিজমের পার্শ্বতলগুলি বর্গাকার বা আয়তাকার হয়। দেখো একটা প্রিজম যদি তোমাদের আমি বলি, যদি একটা ঘনকের মতো হয়, দেখো প্রতিটা তল কিন্তু বর্গাকার হবে। আর যদি একটা প্রিজম ধরে নাও ভূমিটা ত্রিভুজাকার হয়, তাহলে এই ধরনের প্রিজমে দেখো এই তলগুলো কিন্তু সব আয়তাকার হবে, প্রতিটা তল হবে আয়তাকার। যদি আমি ষড়ভুজ বহুভুজাকারী আঁকি, তাহলে দেখবে এগুলো সব বর্গাকারই হবে। ঠিক আছে, তোমরা দেখো এই যে এইগুলো প্রত্যেকটা তল
আয়তাকার। আর যখন ঘনক হয়ে যাবে তখন কিন্তু বর্গাকার হবে, জন্য বর্গাকার বা আয়তাকার। পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ত্রিভুজ হবে, ত্রিভুজ। দেখো পিরামিড একটা আমি দেখাচ্ছি এখানে, দেখো প্রত্যেকটা পার্শ্বতল কিন্তু ত্রিভুজ, দেখো এই সব ত্রিভুজ। গ্লাস একটি অসম ঘনবস্তু, অসম, এটা ঠিক সমান নয়। মার্বেল একটি সুষম ঘনবস্তু, সুষম ঘনবস্তু। আর গোলকের তিনটি মাত্রা আছে। তিনটি মাত্রা কেন না, এর দৈর্ঘ্য প্রস্থ, গোলক যেহেতু একটি ঘনবস্তু, তাই ঘনবস্তু মানেই তার তিনটি মাত্রা থাকবে। তিনটি মাত্রা মানেই এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, অর্থাৎ গোলক তিনটি মাত্রা আছে। এবার দেখো ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দিই। ঘনবস্তু কাকে বলছে, যে কিছুটা স্থান দখল করে থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এবং তাকেই বলা হচ্ছে ঘনবস্তু। উদাহরণ হচ্ছে বই, খাতা, পেন, পেন্সিল ইত্যাদি। আর ঘনবস্তু কয় প্রকার ও কি কি? ঘনবস্তু হচ্ছে দুই প্রকার, সুষম ঘনবস্তু, অসম ঘনবস্তু। আর সুষম ঘনবস্তুর উদাহরণ বলেই ইট আর গোলক। আর অসম ঘনবস্তুর উদাহরণ হচ্ছে কি ভাঙা ইট, কয়লা ইত্যাদি। তো বন্ধুরা, এই দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।